গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আবার নতুন এক সিরিজ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে। তো আজকে আমাদের যে ডেস্টিনেশন বা রুট সেটা হচ্ছে, আমরা এই সময় আছি ডিব্রুগড়ে। তো ডিব্রুগড় থেকে আমরা চলেছি নাগাল্যান্ডে লংওয়ার উদ্দেশ্যে। তো লংওয়া এখান থেকে প্রায় 160 কিলোমিটারের মতন যাত্রা আমাদের কাছে করতে হবে, তাই আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ডিব্রুগড় থেকে। তো মোটামুটি সকালবেলা রাস্তার যানজট একটু কম থাকে, সেই জন্যই আমরা মেনলি সকালটাকে বেছে নিয়েছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রেল লাইন আর বাঁ দিকে আছে যে একদম ঘন টি স্টেট। এই যে দেখতেই পাচ্ছেন, একদম যতদূর চোখ যাচ্ছে চাই আর চা গাছ, বেশ আলাদা রকমের অনুভূতি। আর আসামে আসবেন চা গাছ দেখবেন না, এটা তো হতে পারে না। আমরা গ্রাম বাংলায় যেরকম আমাদের রাস্তার দুই ধারে ধানের ক্ষেত দেখি, ঘন সবুজ ধানের ক্ষেত, ঠিক সেম একই ধরনের এখানে হচ্ছে চায়ের ক্ষেত। সকাল সকাল এখানে চা শ্রমিকেরা দাঁড়িয়ে আছে, তাদেরকে গাড়ি আসবে, গাড়ি এসে নিয়ে যাবে বাগানে, এবং সেখানে তারা গিয়ে এই যে দেখুন গাড়িয়ে দাঁড়িয়ে আছে, অনেকে উঠছে, দিয়ে এখান থেকে চা পাতা তুলবে, দিয়ে সেই চা আমরা এখানে ভক্ষণ করবো, পান করবো। যাই হোক, এই মুহূর্তে যদি আমি প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দিই তাহলে দেখতেই পাচ্ছেন একদম মেঘে ঢেকে আছে আকাশ। রাত্রে হয়তো বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজা ভিজা লাগছে, কিন্তু ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো লাগছে না। তবে বর্তমানে পরিস্থিতি পরিষ্কার আছে এবং সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং চায়ের একটা মানে গন্ধ, সব মিলিয়ে এক অনুভূত বা একটা রোমাঞ্চকর একটা ফিলিংসের মধ্যে দিয়ে আমরা এই সময় রাইড করছি। এবং এখান থেকে মেন যেটা আপনার চোখ কাটবে সেটা হচ্ছে ঘন সবুজ চায়ের, একদম সমতল চায়ের ক্ষেতগুলো, এবং তার উপরে ছাওয়ার জন্য লাগানো বড় বড় গাছগুলো। ভাই, এর আগে অনেক আমরা চা বাগান বা নর্থ ইস্টে চা বাগানের মধ্যে রাইড করেছি, কিন্তু এত কোর এরিয়ার মধ্যে দিয়ে আমরা চা বাগানে কখনো রাইড করিনি। এইরকম সিনারিও আমরা কর্ণাটকের যে নীলগিরি পর্বতে যে চায়ের চাষ হয়, যেগুলো আমরা রিলে দেখে থাকি, সেই রাত থেকেও হয়তো আরও সুন্দর আমরা পরিবেশের মধ্যে এই সময় রাইড করছি। এক আলাদাই মানে একদম মানে চায়ের আঁতুর ঘর। আসামকে এমনি চায়ের রাজধানী বলা হয়। চায়ের ক্ষেত দেখতে দেখতে আমরা কখন যে দুটো রাজ্য বা দুটো স্টেট আমরা পার করে ফেললাম বুঝতেই পারলাম না। এই সময় আমরা চলে এসেছি নাগাল্যান্ডের মন ডিস্ট্রিক্টে। তো এই দেখতেই পাচ্ছেন সামনে ওয়েলকাম বোর্ড, এখানে আমরা আমাদের ILP এবং ID কার্ড দেখিয়ে আমরা নতুন স্টেটে ঢুকবো, নাগাল্যান্ড, ল্যান্ড অফ নাগাজ। সামনের চেক গেটে আমাদের যে ILP ছিল, সেই ILP আমরা অনলাইনে করেছিলাম, সেই ILP চেক করলো কত তারিখে আমরা ILP করেছি, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো, কবে ব্যাক করবো, এই সমস্ত জিনিস ওখানে জিজ্ঞাসা করলো, এবং জিজ্ঞেস করে ফোন নাম্বার লিখলো, লিখে ছেড়ে দিল। আর যাদের ILP নেই তারা ওখানে আই কার্ড দিয়ে, আধার কার্ড এবং 1 কপি ছবি এবং 100 টাকা বা যেটা ফিজ নেবে সেই ফিজটা দিয়ে আপনারা ওখানে সঙ্গে সঙ্গে ILP করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে জিজ্ঞেস করবে যে কেন যাচ্ছেন, কোথায় থাকবেন, কী কারণে যাচ্ছেন, কবে ব্যাক করবেন, কোন চেক গেট দিয়ে ঢুকছেন, কোথা দিয়ে বেরোবেন, সমস্ত কিছু ওখানে ইনফরমেশান দিয়ে তারপরে আপনারা ভিতর থেকে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুবই কোঅপারেটিভ ওখানকার পুলিশ। হ্যালো, টাটা। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মানে রাস্তায় আস্তে আস্তে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা আর গাড়ি এগোতে পারলাম না, এবং এত বজ্রাঘাত পড়ছে, মানে লাইটিং হচ্ছে। যাই হোক, সবাই আমরা বসে বসে এটা শেড দেখে সবাই অনেকক্ষণ যাত্রা আমরা একটানা চালিয়ে এসেছি, তাই একটু রেস্টেও দরকার ছিল, তাই আমরা গাড়িকেও রেস্ট দিচ্ছি আর আমরা নিজেরাও রেস্ট নিচ্ছি। আমরা গুরু ভাই লঙ্গা যাওয়ার পথে আমরা এখন বৃষ্টির মধ্যে খুবই অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আছি। দেখতেই পাচ্ছেন চারিপাশে কেমন প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে আমরা এখন এই সুন্দর একটা শেডের মধ্যে বসে আছি। তবে টাইম এখন হচ্ছে প্রায় 11টা বাজতে চলেছে। লংওয়া এখান থেকে মানে সোনারি থেকে প্রায় 85 কিলোমিটারের মতো রাস্তা ছিল, তো এখনও পর্যন্ত আমরা অর্ধেকটা রাস্তায় আসতে পেরেছি। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। অবশ্য ওয়েদার রিপোর্ট আমরা দেখেছিলাম বৃষ্টি হবে, তো সেই ওয়েদার ফোরকাস্ট দেখে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এগোতে পারছি না। তবে একটু আমাদের হাতে টাইম আছে বলে বসে বসে একটু গল্প করছি, তারপরে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। এই বৃষ্টি থামার নয়, তাই আমরা ঠিক করলাম যে আস্তে আস্তে হলেও আমরা যতটা পারা যায় আগের দিকে এগোই।
তো রাস্তায় এরকম হতেই থাকবে। তো কোথাও যদি আবার বেশি হয় সেখানে গিয়ে আবার নয় থামা যাবে, কিন্তু বর্তমানে যতটা এগোনো যায় ততটাই ভালো। তবে এই মুহূর্তে আমরা একটু বৃষ্টির আভাসটা কম পাচ্ছি, আর পাহাড়ের এক কোলে বৃষ্টি হচ্ছে, অন্য কোলে রোদ বেরোচ্ছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো রাস্তার ধারে এরকম অনেক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বিক্রি হচ্ছে, তাই আমরা গাড়িটা সামনে দাঁড় করিয়ে রেখে দেখতে এসেছি যে কী কী পাওয়া যাচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি স্কোয়াশ, লঙ্কা, বাঁশ গাছের ডগা, কলা, লেবু, আরও অনেক সবজি এখানে বিক্রি হচ্ছে। যাই হোক, আমরা দেখছি কত মানুষ আমাদেরকে দেখছে এবং এদের কোনো ভাষা তো বুঝতেই পারছি না। খুবই কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি। বৃষ্টির মধ্যে রাইড করতে করতে আমরা ঘন একদম মেঘের মধ্যে দিয়ে রাইড করলাম। তার দৃশ্য একটু আগে দেখলেন যে সত্যি মেঘ কতটা ঘন হতে পারে, মানে 1 হাত 2 হাত দূরের পর্যন্ত যে রাইডার আমাদের বন্ধুরা চালাচ্ছে তাদেরকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, কতটা ঘন ডিপ ক্লাউডের মধ্যে দিয়ে আমরা চালালাম। তো আস্তে আস্তে আমরা রাস্তার ধারে যে একটা প্রাকৃতিক দৃশ্য পেছনে আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন, সেই দৃশ্যটা দেখানোর জন্যে মেনলি আমরা এখানে দাঁড়ালাম। তো এই রাস্তা যে সফর সেটা এই রাস্তাতেই তো সুন্দর লাগে ডেস্টিনেশনের থেকেও। তো পুরো এরিয়া আমরা ঘুরে ঘুরে দেখব, পুরো একদম নাগাদের যে ল্যান্ড, নাগাল্যান্ড, সেইখানের যে জনজাতি বা সেখানের যে কালচার, ঘরবাড়ি, সেই সমস্ত আমরা ঘুরে ঘুরে দেখছি। দেখুন কত সুন্দর এখানে একটা প্রাকৃতিক দৃশ্য এই সময় আমরা দেখতে পাচ্ছি। পুরো ভ্যালিটা জুড়ে মেঘের আচ্ছন্নতা একদম দেখতে পাচ্ছি এই সময়। পুরো ঘন ডিপ ফরেস্ট, পাখি উড়ে চলেছে, তার মধ্যে সুন্দর ঝর্ণার জলের আওয়াজ, ওখান থেকে ঝর্ণার জলগুলো পড়ছে, বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দুটো রাস্তা, উপর দিকে মন ভিলেজ চলে যাচ্ছে আর নিচের দিকে লংওয়া। আমরা এখন এই নিচের দিকে রাস্তাটা নেব, গিয়ে লংওয়ার দিকে রওনা দেব। নতুন পেট্রোল পাম্প হচ্ছে, চালু হয়ে যাচ্ছে খুব সম্ভবত, এখনো চালু হয়নি। সামনেই আমরা বোর্ড দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু মন টাউন। আমরা মন টাউন, আর আগের দিকে একটা এটার দিকে দেখে নিচের দিকে আসলাম, সেখানে মন ভিলেজ ছিল। পুরো পাহাড়ের উপরে এত বড় একটা টাউন হবে আমরা সেটা ভাবতে পারিনি। সমস্ত কিছু ফেসিলিটি এখানে, প্রচুর ঘর বাড়ি, দোকান, শোরুম, সমস্ত কিছু, হসপিটাল অ্যাভেলেবেল আছে। এখান থেকে আমরা বাঁদিকে দেখে লংওয়া 41 কিলোমিটার চলে যাব। এই সময় আমরা আছি লংওয়া ভিলেজ এন্ট্রি গেটের সামনে। এখানে পুলিশ চেকপোস্ট, এখানে পুলিশ চেকপোস্টে আমাদেরকে এখানে দাঁড় করালো এবং এখানে সমস্ত ডকুমেন্টস চেক করলো, গাড়ির নাম্বার নিল, নিয়ে এরপরে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে লংওয়া 41 কিলোমিটার। তারপরে আমরা ফুমচিংয়ে দিয়ে খাবো, খেয়ে দিয়ে লংওয়াতে স্টে করবো। চলুন যাওয়া যাক। টাটা, সি ইউ লেটার। তো এখানে জিজ্ঞাসা করলো যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কোথায় থাকবে, কি পারপাসে এসেছো, কদিন থাকবে, সমস্ত কিছু দেখলো, নাম লিখলো, গাড়ির নাম্বার লিখলো, সমস্ত কিছু গাড়ির কাগজ দেখে আমার দিকে যেতে দিল। এই গরু দুটো প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে গেছে, তো তাই ওরা পালিয়ে যাচ্ছে। তো আমাদের থেকে আড়ালে গিয়ে লুকিয়ে গেছে। মোটামুটি আমরা যত আগের দিকে এগোচ্ছি ততই প্রকৃতি তার দুহাত মিলে আরও সুন্দর প্রকৃতির দৃশ্য, তার রূপ আমাদেরকে দেখাতেই লেগেছে। তো মনকে এবং চোখকে যেন ধাঁধিয়ে দিচ্ছে। যাই হোক, এখান থেকে এখনও আমার দিকে প্রায় 38 থেকে 35 কিলোমিটার পথ লংওয়া অতিক্রম করতে হবে। তো এদিকে রাস্তা মোটামুটি খারাপ না, তবে বৃষ্টির কারণে এদিকে রাস্তা খারাপ হতেই পারে, একটু খারাপ আছে স্প্যাচ, কিন্তু এগুলোকে খারাপ বলবো না। পাহাড়ি রাস্তা মোটামুটি ভালো। রাইডাররা বুঝবে যে এই রোডে, এই রকম সিচুয়েশনে, এই ফগি রাস্তার মধ্যে দিয়ে বাইক চালানোর অনুভূতি। তো আমরা এখন আছি লংওয়া। তো এখানে দেখাচ্ছে ওয়েলকাম ইউ অ্যাট দ্য ইন্দো মায়ানমার বর্ডার লংওয়া। তো
আমরা আগেও মায়ানমার বর্ডারে এসেছিলাম, তো এখনও এটা দেখা যাচ্ছে যে এটা ইন্দো মায়ানমার বর্ডার। সেই বর্ডারের কাছে আমরা যাচ্ছি লুমুয়া, তো সেখানেই রাত্রি যাপন করব। সারাদিনের বহু প্রাকৃতিক প্রতিকূলতাকে আমরা উপেক্ষা করে আলটিমেট আমরা ভারতের একমাত্র জায়গা যে লংওয়া সেখানে চলে এসেছি। আর সামনে এই বিল্ডিংটা আছে পুলিশ চেকপোস্ট। আমরা প্রায় 3 জায়গায় পুলিশ চেকপোস্টে আমরা এন্ট্রি করে এসেছি। তো এখানের প্রাকৃতিক পারিপার্শ্বিক দৃশ্য দেখলে গাটা যেমন ছমছম করছে। সবাই আমাদেরকে দেখছে, কোথা থেকে এসছে, কী এসছে, কেন এসছে, সবাই আমাদেরকে দেখছে। যাই হোক, আমরা লংওয়াতে ঢুকে গেছি আর আমরা এখন ইন্টারন্যাশনাল বাউন্ডারির মাঝ বরাবর রাইড করছি। তবে বৃষ্টির কারণে আই থিঙ্ক দোকান ম্যাক্সিমামই বন্ধ। তো আমাদের এখানে মেন কাজ হচ্ছে এখন এখানের একটা রুম খোঁজা, স্টে, জিনিসপত্র রেখে খাবার খাওয়া। সারাদিন কিচ্ছু খাবার খাওয়া হয়নি, শুধুমাত্র চা আর বিস্কুট খেয়ে চলছে। তো মোটামুটি একটা রহস্যকর এবং রোমাঞ্চকর যাত্রা আজকে আমরা সমাপ্তির পথে চলে এসেছি। তো কোথা হবে বাকি পরে। তো আপাতত আমরা একটা রুম খুঁজি। সময় এখন 3:45 বাজতে চলেছে। ঢুকেই আমাদের কি চোখে পড়লো, মায়ানমার স্কুল। এই সামনেই তীর চিহ্ন দেওয়া আছে মায়ানমার স্কুল। তো এখানে দাঁড়িয়ে আমাদের রুম খুঁজতে হবে। একটা আলাদা রকমের অনুভূতি, এখানে না আসলে আপনি সেটা কল্পনা করতে পারবেন না, যে একদম ভিন দেশের মধ্যে যেন আপনি চলে এসেছেন। 2 বছর আগে আমরা মায়ানমারে যাওয়ার জন্য উইদাউট ভিসা পাসপোর্ট আমরা মোড়ে বর্ডারে গিয়েছিলাম, মণিপুরের মোড়ে বর্ডারে ফ্রেন্ডশিপ রোডে দিয়ে। কিন্তু তখন হচ্ছে কিছু মায়ানমারে গন্ডগোল চলার জন্য বিএসএফ বর্ডার সিল করে দিয়েছিল। আমরা সেই নিকটবর্তী গ্রামে যেটা ঘুরে আসা যেত সেটা আমরা যেতে পারিনি। কিন্তু 2 বছর পরে আমরা আবার লংওয়াতে এসেছি, নাগাল্যান্ডের। এখানে সিটিজেনশিপ বাসিন্দারা ডুয়েল সিটিজেনশিপ ভোগ করে। যে প্রধান আছে, প্রধানের বাড়ি হচ্ছে 2 দেশের মাঝখান দিয়ে, একদিকটা বাড়ির অর্ধেকটা ইন্ডিয়াতে এবং অর্ধেকটা মায়ানমারে। সেই জন্য মনি ক্যামেরায় দাঁড়িয়ে আছে, যে সে হচ্ছে দাঁড়িয়ে আছে ইন্ডিয়াতে, আমি আর শুভেন্দু যে দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি মায়ানমারে। তার এই ডুয়েল সিটিজেনশিপটা এখানের বাসিন্দাদের জন্য, আমাদের জন্য নয়। কিন্তু আমরা এখন যেহেতু এখানের গেস্ট, সেই সুবিধাটা আমরা এখনো ভোগ করছি। তাহলে আমরা ইনারল্যান্ডে যেতে পারবো না, শুধু এইটুকুই দাঁড়াতে পারবো। আজকের দিনটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। এই মুহূর্তে আমার সঙ্গীরা সব বসে বসে ইন্টারন্যাশনাল বাউন্ডারি পেরিয়ে চলে এসেছে বার্মার দিকে। এসে তারা আজকে বার্মাতে রাইস, বার্মিজ চিকেন এবং সেখানকার লোকাল ফুডের খাবার এখানে খাচ্ছে। দেখুন সবাই আনন্দের সঙ্গে। স্পেশাল বার্মিজ মকিজ চিকেন আর যে এখানে ডাল, গুন্টুর মিরিচ। এই হচ্ছে আমার হোমস্টের পারিপার্শ্বিক দৃশ্য। আর সামনের ওই যে রাস্তা, ওখান থেকে আমরা নেমে এসেছি। আর ওখানে আমাদের বাইক আছে। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ওই দিকটা হচ্ছে মায়ানমার আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। তো ওখানে আমাদের বাইক রেখে আমরা এই হোটেলে এসেছি। আমরা এই যে রুমটায় আছি, এই রুমটা পার নাইট 1,500 টাকা করে নিচ্ছি এবং খাওয়া দাওয়া ভেজের জন্য হচ্ছে 200 টাকা, নন ভেজের জন্য 300 টাকা। এই হিসেবে খাওয়া দাওয়া রেট হয়েছে এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং নিরিবিলি জায়গায় আমরা এখন টাইম কাটাচ্ছি। এরপরে আমরা এখানে পারিপার্শ্বিক দৃশ্য দেখব এবং ঘুরে ঘুরে দেখব সত্যিই কত সুন্দর একটা ভিলেজে আমরা আছি। কোনো কুয়াশা থাকার জন্য আমরা টিল নাও বুঝতে পারছি না যে গ্রামটা কত বড় বা কতগুলো বাড়ি আছে। এই পাহাড়ের ঢালে ডাউনে অনেক বাড়ি আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না। খুবই সুন্দর একটা রোমাঞ্চকর ব্যাপার এই মুহূর্তে, প্রাকৃতিক দৃশ্য দেখলে বুঝতেই পাচ্ছেন। এবং সব দিকে এখানে আসলে আপনি একটা আলাদা রকমের ফিলিংস, যেটা বলে বোঝানো যাবে না। ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে ওপেনলি এরকম ঘুরে বেড়ানো, দেখতেই পাচ্ছেন মায়ানমার স্কুল, এই দিকে হচ্ছে মায়ানমার স্কুল। ভারতবর্ষে বা পৃথিবীর অন্য কোনো দেশে এই রকমভাবে এত সুন্দরভাবে 2 দেশের মধ্যে বিচরণ করা যায় বলে আমার জানা নেই। তবে আজকে আমরা এসেছি লংওয়াতে এসে বার্মা এবং ইন্ডিয়ার মধ্যে আমরা এই মুহূর্তে ডুয়েল সিটিজেনশিপ পালন করছি, তারই প্রমাণ আমরা আস্তে আস্তে পাচ্ছি।
কীরকম না, আমরা এই মুহূর্তে একটু আগেই ছিলাম ইন্ডিয়াতে, হাঁটতে 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 দেখতে দেখতে চলে আসলাম একটা মায়ানমারের স্কুলে। কেউ আমার দিকে কোনোভাবে আটকাচ্ছে না, কেউ কিছু বলছেও না, বরঞ্চ কোনো ভাষা কোনো ল্যাঙ্গুয়েজ আমরা না বুঝতে পারলেও আমরা নিজেদের মতন করে ঘুরছি এবং বার্মিজ কালচার এবং বার্মিজ যে সমস্ত সংস্কৃতি সেগুলো ঘুরে ঘুরে দেখছি। কেউ কিন্তু কিছু বলছে না। এই মুহূর্তে আমি আছি মায়ানমার স্কুলে, কোনো একটা প্রাইমারি স্কুল হবে। ল্যাঙ্গুয়েজ বার্মিজ ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে হয়তো বুঝতে পারছি না, কিছু একটা লেখা আছে হয়তো। আমরা এখন এই স্কুলটারই ভিতরে গিয়ে সেখানে দর্শন করবো। আসুন। সন্ধে হয়ে গিয়েছে, এই মুহূর্তে হয়তো সেভাবে আমরা পুরো দৃশ্যটা পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি না, তবুও সামনেই দেখতে পাচ্ছেন মায়ানমার ফ্ল্যাগ উড়ছে উপরে এবং পুরো স্কুলটা সাদা এবং কাঠের বানানো হয়েছে। ছোট্ট জায়গার মধ্যে সুন্দরভাবে হয়েছে, কিন্তু কালকে সকাল হলে হয়তো আমরা বুঝতে পারতাম এখানে স্কুলে কতজন কি পড়ে বা কী ব্যাপার কালচারগুলো, কিন্তু আমরা এই সময় সন্ধ্যে সন্ধ্যে ঘুরতে ঘুরতে এসেছি তো কতটা বুঝতে পারছি না। এই সময় দাদা একটা স্কুলের বই এনেছে, দেখুন বার্মিজেই লেখা আছে, সেটা দাদা একটু খুলে খুলে দেখার চেষ্টা করছে। এখানে 5টা ডিম মানে এখানে হবে 10টা, এটাই বলতে চাইছে, তাই তো? হ্যাঁ, আপনি কি বলছেন? সেরকমই মনে হচ্ছে। স্যারও কনফিউজ আছে বর্তমানে, স্যার বার্মিজ দের স্যার হয়ে গেছে। দাদা প্লিজ টেল মি সাম বার্মিজ ল্যাঙ্গুয়েজ। বেসিক স্ট্রাকচারটা সব ভাষাই একই, কিন্তু ম্যাপ তো সব ভাষাই একই। ইংরেজিগুলো এক লিখেছে, এবার বার্মিজ তো আমি জানি না, বুঝতে পারছি না। নাহলে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেখিয়েছে, চারা দেখিয়েছে, ট্রায়াঙ্গেল দেখিয়েছে, তো সব ভাষাই একই, ম্যাথের ব্যাপার। সারাদিন রোমাঞ্চকর যাত্রার পরে শরীরের মধ্যে নতুন জীবন এনে দেওয়ার মতন একটা সিচুয়েশন। এখানে স্থানীয় অধিবাসীর ঘরে থেকে তার সঙ্গে চায়ের আড্ডাতে যোগ দিয়ে এবং তার সঙ্গে এখানকার লোকাল মানে জিনিসপত্রের ঘটনা শোনা, এ এক আলাদাই অনুভূতি। এই সময় আমরা বসে আছি কোনিয়াক ট্রাইবসের এক উপজাতির রান্নাশালী। এর আগে আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক ট্রাইবসের বাসভূমি বা সেখানে কিচেন ঘুরেছি, বা আমরা যখন লাদাখ গিয়েছিলাম বা আমরা হিমাচলে গিয়েছিলাম বা আমরা অরুণাচলে বিভিন্ন ট্রাইবসের ওখানে বা মেঘালয় ঘুরেছি। সবারই একটা ট্রাইবসের জীবনযাত্রার মান একটা আলাদা আলাদা রকম হয়। তাদের ঘরবাড়ি, তাদের ড্রেস আপ বা তাদের খাবার দাবার বা তাদের রান্নার স্টাইল। এই সময় আছি আমরা নাগাল্যান্ডে, যে নাগাল্যান্ডের যে অধিবাসী ট্রাইব, যে ট্রাইবসের খাবার দাবার বা যেখানে থাকে রান্না করে, সেই ট্রাইবসের যে রান্নাঘরের স্টাইল বা হেসেলের স্টাইল, এই সময় আমরা সেগুলো দেখছি। চারিপাশে হয়তো একটু ঘুরে দেখাবো এখানে কত সুন্দরভাবে রান্না হচ্ছে, নিচে আগুন জ্বলছে, সবসময় রান্না হিটের মধ্যে গরম হচ্ছে। আমরা যেটা গ্যাসে করি, কিন্তু এখানে কাঠ দিয়ে করছে, একদম ন্যাচারাল। তার উপরে আছে একটা ঝুলন্ত প্রায় মানে মাংস বা কোনো কিছু খাবারকে ড্রাই হিসেবে স্টোর করার জন্য এই সিস্টেমটা করে রাখা হয়। এটা কী নাম আমি জিজ্ঞেস করেছিলাম, যাই হোক কী বলেছিল ভুলে গিয়েছি। এবং এখানকার যে গ্রেনস, ভুট্টা বা চালকে কীভাবে স্টোর করে রাখা হয় এই সময়, এইটা একটু দেখতে পাচ্ছি। দেখুন ভুট্টাকে কত সুন্দর বেঁধে স্টোর করে রেখেছে। এইভাবে যেভাবে আমরা গ্রাম অঞ্চলে আমরা পেঁয়াজ বা রসুনকে স্টোর করে ঘরে ঝুলিয়ে রাখি, সেইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তারপরে গ্রেনস মানে এখানে মিট বা মশলাকে ড্রাই করে শুকনো করে রাখার পরে এই যে বড় গোলগুলো দেখতে পাচ্ছি, এইগুলোর মধ্যে স্টোর করে রাখা হয়। এবং আরও রান্নাঘরটা ঘুরে দেখাবো। আমরা যেরকম ডাইনিং টেবিলে আমরা খাওয়া দাওয়া করি, এখানে ডাইনিং টেবিলের স্ট্রাকচারটা কত সুন্দর দেখুন, যে কারুকার্যটা। এখানে ট্রাইবসদের যে মাথার খুলিগুলো বা এখানে সুন্দর সুন্দর পশুদের ইয়ে করা আছে, এখানটায় নাগাদের যে চিহ্নগুলা, সেইগুলো দেওয়া আছে। এদিকে ঘুরলে দেখতে পাবো। এখানকার উপজাতিরা এরা ন্যাচারাল জিনিসকে যেভাবে পরে এদের সাজসজ্জা বা ডান্সে করে থাকে, সেইগুলো এখানে এরা ঝুলিয়ে রেখেছে বিভিন্ন খাড় দিয়ে বা জন্তুর শিং দিয়ে বা দাঁত দিয়ে বা তার মুখোশ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এই সময় দেখতে পাচ্ছি যেমন ওখানে একটা গরুর তো মাথা বা গরু বা শুয়োরে হরিণের দেখতে পাচ্ছি,
বা এখানে আরও অনেক কিছু আছে, এগুলো দেখতে পাচ্ছি। পুরো সুন্দর হার, খুব সুন্দর। এই যে একটা জন্তুটা হয়তো জানি একটা বাদুড়ের মতন দেখতে লাগছে, পুরো মেরে তার খালটাকে এইভাবে এরা যে শিকার উৎসব, সেই শিকার করে সেই ছালটাকে কি সুন্দরভাবে রেখেছে। একটা আলাদা ট্রাইবসরা যেরকম হয়, আমাদের বেঙ্গলে দেখেছি সাঁওতাল বা কোল বা ভিল, এভাবেই তারা এরকম শিকার উৎসব করতো। তবে এটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এখানকার অস্ত্র কি সুন্দর। আর আরেকটা জিনিস যেটা দেখাবো, এটা হচ্ছে এখানকার যে হাড়, এইটা এখানকার হেড হান্টার্সরা পরে। এটা কি জন্যে না, এখানে যটা মুন্ডু দেখতে পাচ্ছেন, যতগুলা মুন্ডু থাকবে সেই ততগুলা এরা হচ্ছে হেড হান্টিং করেছে, সেই হিসেবে ধরা হয়। যে এই সময় এখানে 4টে মুখের ছবি দেখতে পাচ্ছে, মানে 4টে হেড হান্টিং করেছে। এগুলো এরা ফেস্টিভ্যালের সময় পরে। এই যে হাড় এগুলো দেখতে পাচ্ছেন, এই জনজাতিরা এইভাবে করে। খুবই সুন্দর যে এখানকার আদিবাসীরা, সত্যি যে কোনো আদিবাসী বা ট্রাইবসরা হচ্ছে তাদের কালচারকে কত ভালোবাসে, তাদের কালচারকে কীভাবে সংরক্ষণ করেছে, সেইটা আমরা এই সময় এখানে দেখতে পাচ্ছি। এখানে আরও জিনিস দেখার আছে, ছোট্ট ছোট্ট হাড় দিয়ে কীভাবে। এই সময় আমাদের গ্রুপের সমস্ত মেম্বার নাগা ট্রাইবসের খাবারের স্বাদ নেওয়ার জন্য চলে এসেছে। দেখুন সব এখানে খাবার দাবার রাখা আছে, সেখান থেকে খাবার নিয়ে নিয়েছে। অভিজিৎ মণি ভাই নিচ্ছে, দিয়েছে। এখানে আছে চিকেন, ভাত, চাটনি, স্কোয়াশ, স্যালাড, আলু ভাজা দিয়েছে। সব সুন্দরভাবে খাচ্ছে। সত্যি আজকে আমরা একটা খুব সুন্দর, আমার জীবনের অন্তত এবং আমার গ্রুপের তরফ থেকে খুবই সুন্দর একটা দিন আমরা কাটালাম। কেন সুন্দর? এর আগে আমরা অনেক জায়গা ঘুরেছি, অনেক ট্রাইবসের ইন্টেরিয়রে গেছি, কিন্তু এত কাছ থেকে এবং এত ফ্রেন্ডলিভাবে এই প্রথম আমরা কোনো জনজাতির সঙ্গে একসঙ্গে টাইম কাটালাম, বা তার হেসেলে এসে খাবার দাবার বা সেখানে পুরো কালচারকে একসঙ্গে ধরে রেখে সেখানের যে একটা আনন্দময় সময় কাটানো, তার সঙ্গে বসে চা খাইয়ে চায়ের আসরের যে গল্প বাঙালিদের, সেই সমস্ত জিনিস আমরা এই সময় এতক্ষণ ধরে কাটালাম। এখন সময় হচ্ছে 9:30, কিন্তু এই মৈনাক যে জনজাতি আছে, এই জনজাতি বা নর্থ ইস্টের জনজাতির কাছে 9:30 মানে মধ্যরাত্রি। কারণ এরা সন্ধ্যের পরেই এরা বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে নিজেদের মধ্যে সময় কাটিয়ে শুয়ে পড়ে এবং খুব সকাল সকাল উঠে। থ্যাংক ইউ। তো সত্যিই আমরা খুব সুন্দর যে টাইম কাটালাম। এখানে লোকাল কালচার দেখলাম, লোকাল জনজাতি দেখলাম এবং লোকাল ফুড, নাগাদের যে ফুড, সেই ফুড এরা এখানে রান্না করে তাদের হেসেলে আমাদেরকে বসে সুন্দরভাবে খাওয়ালো। সব মিলিয়ে একটা খুবই সুন্দর থেকে সুন্দরতম টাইম কাটালাম এবং পারিপার্শ্বিক দৃশ্য আমরা দেখলাম। কালকে আমরা এখানে যে হেড হান্টিং ভিলেজ বা হেড হান্টার্সরা, তাদের হেড হান্টিংয়ের স্টোরি আমরা শুনবো এবং এখানে যে বর্ডার, যে রাজার মাঝ বরাবর, বাড়ির মাঝ বরাবর, মানে তারা ইন্ডিয়াতে রান্না করতে আসে মায়ানমারে, সেই স্টোরি আমরা কালকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।